হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা কেপি মেন্স এর জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। আজকে 3 নম্বর ক্লাস। তো এই 3 নম্বর ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তোমাদের জন্য। আশা করছি এগুলো তোমাদের আগামী পরীক্ষাতে অনেক কাজে দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, কোন একটি মাসে একটি বেসবল টিম 7টি গেম খেলেছিল, যার 30% জয়লাভ করেছিল। এক নাগাড়ে জেতার পর এই টিম তাদের গড় 50% বাড়িয়েছিল। কতগুলি গেম এক নাগাড়ে জেতার পর এই গড় এসে পৌঁছাবে? মানে 30% জয় থেকে 50% জয়ে পৌঁছাতে হবে। তাহলে কতগুলি, মানে এক নাগাড়ে জিততে হবে, একটাও হারলে চলবে না। দেখো, অঙ্কটি খুব সহজ এবং সিম্পল ভাবে কিভাবে বের করবে। দেখো, 30% জিতেছিল, তাহলে আমরা একদিকে লিখবো জিতেছে, ঠিক আছে, আর একদিকে তাহলে হবে হেরেছে। এই তো দুটি জিনিস, ঠিক আছে। এবার ব্যাপারটা বোঝো, 60-এর 30% কত হয়? 6 × 3 = 18, মানে 18টি জিতেছে, তো বাকি 42টি হেরেছে। এবার কি হয়েছে এটা তো আমরা বুঝতেই পারলাম। এবার বলেছে 50% হবে, মানে এ হবে 50%, এটাও হবে 50%, দুটোই এবার 50-50% হয়ে যাবে। কিন্তু একটাও হারবে না, মানে 42টি হেরেছে, তো 42টিই থাকবে। তার মানে 50% যদি 42টি হয়, তাহলে এদিকেও 50% 42টি হতে হবে। 18টি আছে, তাহলে আরো 24টি জিততে হবে, তবেই এটা 42 হবে। তার মানে এক নাগাড়ে 18টি জেতার পরে এবার এক নাগাড়ে 24টি জিততে হবে। যদি 24টি জিতে ফেলে, তাহলে এ 42 হয়ে যাবে, হেরেছে তো 42 আগে থেকেই আছে, তাহলে দুটো 50-50 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন সি, 42টি পর পর জিততে হবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যখন 51800 6টি শূন্য রয়েছে, যত সম্ভব 6টি শূন্য রয়েছে, একে বৈজ্ঞানিক লিপিতে প্রকাশ করা হয়, তবে তার মান কত হবে? বৈজ্ঞানিক লিপি মানে বুঝতে পারছো, ওই যে 10-এর পাওয়ারে আনা, সেইটাতে করতে হবে, ঠিক আছে। দেখো, 2 4 6টি শূন্য আছে, তার মানে আমি 10-এর পর 6 লিখতে পারি। আর এতে 518 আছে, তো আমি লিখবো 518। তো 518 ইন্টু তারপর 6টি শূন্য, এটাকে আমরা এইভাবে লিখি, তো এভাবে তো লিখি। চলো, পাওয়ারে 6 আর 518 কোথায় আছে? পাওয়ারে 6 একটাতে রয়েছে, কিন্তু 518 নেই, দশমিক আছে। আচ্ছা, খেয়াল করো তো, দশমিক যদি আমি এখানে বাড়িয়ে দিই, দশমিক মানে কি? দশমিক মানে হচ্ছে ভাগ করা। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক। তাহলে 10 দিয়ে গুণ করে দাও, তবেই সমান আসবে। 10 দিয়ে গুণ করলে তবে এটা পাবে তুমি, ঠিক আছে। আগে থেকে দশমিক বসিয়ে দিয়েছো, ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, তো এইটা, আচ্ছা, এটা যদি 10, এইটার মান যদি এটা হয়, তাহলে এটাও তো একটা মান আছে আমাদের কাছে, 10-এর পাওয়ার 6। তাহলে আমরা পাচ্ছি কি না, 51.8 ইন্টু এই দুটি কি হবে, এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, তো 10 পাওয়ার দুটি যোগ হয়ে যায়, মানে 10-এর পাওয়ার 7। আচ্ছা, 10-এর পাওয়ার 7-এ এইটা ঠিকই আছে। অপশন বিটার দিকে তাকাও, সেম আছে না? শুধু পাওয়ার এক বেড়ে যাবে, কারণ এখান থেকে 10 নিয়ে আমি এখানে যোগ করছি, একটা 10 নিয়ে, এখানে 6টি আছে, আর একটি 10 আমি এদিকে নিয়ে নিচ্ছি, তাহলে এদিকে দশমিক চলে আসবে, আর এদিকে 7 হয়ে যাবে। এই তো ব্যাপার, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন ব্যক্তি তার 3 কন্যা সাক্ষী, প্রিয়া এবং সোহানীর মধ্যে যথাক্রমে 7, 11, 9 অনুপাতে পুরো টাকা বিতরণ করেছিলেন। যদি লোকটির মোট পরিমাণ হচ্ছে 8,910, তাহলে প্রিয়া এবং সোহানীর শেয়ারের মধ্যে পার্থক্য কত? দেখো, 3 জন আছে, সরি, 3জনে আছে। একটা হচ্ছে সাক্ষী, একটা হচ্ছে প্রিয়া, আর একটা হচ্ছে সোহানী, ঠিক আছে। এটা 7, 11 আর 9, এই 3জনের মধ্যে ভাগ, ঠিক আছে। আমাকে বলেছে প্রিয়া এবং সোহানী এই দুটির মধ্যে পার্থক্য, তো এই দুটির মধ্যে পার্থক্য কত? 2 ভাগ। টোটাল কত ভাগ আছে? 7, 11, 9, 27 ভাগ। 27 ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 2 ভাগ, তাহলে 89 10-এর মধ্যে কত? ঠিক আছে, আমি শুধু 2 ভাগটা বের করব, যেটা পার্থক্য সেটা বের করব। আমি 11 ভাগ, 9 ভাগ তারপরে বিয়োগ করব না, কি দরকার? আমার জাস্ট 2 ভাগটা বের করলেই হয়ে যাবে। চলো কাটাকাটি করি। 27 রয়েছে, ওকে, 89। আচ্ছা বেশ, আমি ছোট দিয়ে কাটি, ঠিক আছে। 27 রয়েছে, নিশ্চয়ই কাটা যাবে। 27, এটা 9 দিয়ে কাটলে তুমি 3 পাচ্ছ, এটা 9 দিয়ে কাটলে 9 9 81 থাকে, 8 81, 9 9 81 শূন্য, এরপরে 3 দিয়ে কেটে দাও, তাহলে 3 3 0, 2 দিয়ে গুণ করলে 660। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি, 660 সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন।
একটি বলয়ের ভেতর ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেমি এবং 28 সেমি। বলয়ের ক্ষেত্রফল কত? দেখো বলয়টা মানে এইটা হচ্ছে বলয়, ঠিক আছে, একটা ফাঁপা বলয়। এর যদি এখান থেকে বাইরের দিক দেখো তাহলে আচ্ছা এখানে ব্যাস বলা আছে, ব্যাস ব্যাস যদি 28 হয় বাইরেরটা, তার মানে ব্যাসার্ধ হবে 14, অর্ধেক 14 ব্যাসার্ধ। আর এটার ভেতরেরটা 14 ব্যাসার্ধ ব্যাস, তার মানে ব্যাসার্ধ হবে 7। এবার এই যে বলয় বা ভেতরের যে রাস্তা, এখানে বলা হয় পুকুরের গোল পুকুর, তো পুকুরের রাস্তার ক্ষেত্রফল কত? সেম জিনিস, এর সিম্পল হচ্ছে কে না পাই বড়টার বড় ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস ছোট ব্যাসার্ধের স্কোয়ার, এটাই হয়ে যায়। এখানে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও, তাহলে এ প্লাস বি মানে 14 আর 7 যোগ 21, আর 14 আর 7 বিয়োগ তো 7, তো এ প্লাস বি এ মাইনাস বি, একবার যোগ একবার বিয়োগ। এবার 7-এর সঙ্গে 7 কেটে দাও, 22 1 22 2, শেষে 2 থাকছে, 462-তে 2 আছে, অপশন 3, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 462। আশা করছি ক্লিয়ার তোমাদের সকলেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি জয়া এবং সুষমা একসাথে একটি প্রদত্ত কাজ 40 দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারে, যদি জয়া 15 দিন কাজ করার পর কাজটি ছেড়ে দেয়, বাকি কাজটি 40 দিনে সুষমা করে, তাহলে সুষমা একা কত দিনে পুরো কাজটি করবে? দেখো ব্যাপারটা বোঝো, একদিকে রয়েছে জয়া আর একদিকে হচ্ছে সুষমা, দুজনে মিলে 40 দিনে করে, তার মানে জয়াও 40 দিন আর সুষমাও 40 দিন, দুজনে মিলে 40 দিন মানে এরও 40 দিন ওরও 40 দিন। এবার 15 দিন পর যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে জয়ার কাজ পড়ে থাকবে আর 25 দিনের কাজ পড়ে থাকবে, আর সুষমার কাজ পড়ে থাকবে 25 দিনের, দুজনের 25 দিনের কাজ পড়ে আছে। এবার কি বলেছে, বাকি কাজটি সুষমা 40 দিনে করে, মানে জয়া যেটা 25 দিনে করে সেইটা সেইটা এ তো 25 দিন আছে, এরও 25 দিনের কাজ বাকি আছে, 25 দিন লাগবে, তাহলে 40 দিনে যদি করে বাকি কাজটা, মানে বাকি 25 দিন আর 15 দিন, মোট 40 দিন লেগেছে, তাহলে নিজের কাজটা তো 25 দিনে করেছে, এই 15 দিন কেন এক্সট্রা লাগলো? কারণ এই কাজটা জয়ার কাজটাও করেছে সে, কারণ জয়া তো পালিয়েছে, তাহলে জয়া যেটা 25 দিনে করে সেটা 15 দিনে করে, তাহলে জয়া যেটা 25 দিন সেটা সুষমা হচ্ছে 15 দিন, জয়া যেটা একদিন সেটা সুষমা করবে 15/25, তাহলে জয়া যেটা 40 দিনে সেটা সুষমা কত দিনে করবে? কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 3 15, আর 5 দিয়ে এটা কাটো, 5 8 40, মানে 24 দিনে করবে, 24 দিন লাগবে। তাহলে খেয়াল করো, সুষমার নিজের লাগে 40 দিন, আর জয়ার যে 40 দিন সেটা করতে গেলে 24 দিন লাগবে, তাহলে টোটাল কত লাগছে? নিজের 40 দিন আর ওই জয়ার যে কাজ সেটা করতে 24 দিন, মানে টোটাল 64 দিন সময় লাগবে। অ্যান্সার হবে অপশন এ, টোটাল 64 দিনে করবে। ঠিক আছে, দেখো এগুলো কনসেপচুয়ালি আমি করলাম, তুমি আলাদা পদ্ধতিতে করতে পারো, অন্যভাবেও করতে পারো, আমি বলছি না যে অন্যভাবে করা যায় না, তা নয়, অন্যভাবেও করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলেছে যদি 9টে ইঞ্জিন দৈনিক 8 ঘন্টা কাজ চলে, তাহলে 24 মেট্রিক টন কয়লা লাগে। 8টে ইঞ্জিন দৈনিক 13 ঘন্টা করে চললে কত মেট্রিক টন কয়লা খরচ হবে? আগের 3টি ইঞ্জিন আর পরের 4টি ইঞ্জিন সমান। আমরা যদি আগেরটা ধরেই করি, তো দেখো প্রথমে ইঞ্জিন আছে কত? 9টি, 8 ঘন্টা কাজ করে, কত মেট্রিক টন? 24 মেট্রিক টন তোমার কাজ কয়লা লাগে। এবার 13 ঘন্টা কাজ করবে, তো আমি লিখলাম 13, কত মেট্রিক টন এটা বের করতে হবে। এই জায়গাটা 8টি ইঞ্জিন আছে, দেখো 4টি মানে তো 3টি ইঞ্জিন, তাই না? 4টি ইঞ্জিন মানে হচ্ছে 3টি ইঞ্জিন, তাহলে 8টি ইঞ্জিন মানে হবে 6টি ইঞ্জিন। আমি সবগুলো প্রথম ইঞ্জিনের মতো করে দিলাম, ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করবে, এটা খুব ইম্পর্টেন্ট। বলাই হয়েছে যে পরের 4টি ইঞ্জিন আর প্রথমের 3টি ইঞ্জিন সমান, তাহলে পরে 8টি ইঞ্জিন আছে মানে প্রথমে 6টি ইঞ্জিনের সমান, তো প্রথমের 6টি ইঞ্জিন ধরে আমি কাজ করছি, বা প্রথমের ইঞ্জিন ধরে কাজ করলে এভাবে করবে। ঠিক আছে, এবার 24 মেট্রিক টন আমি 24 লিখবো, ইনটু দেখো এই 8 ঘন্টা এই 13 ঘন্টা, যদি বেশি কাজ করে বেশি চলে তো বেশি তোমার কয়লা লাগবে, তো বেশিটা উপরে নিচে কম, আগে 9টি ইঞ্জিন ছিল এখন 6টি, এখন ইঞ্জিন কম, তো কম ইঞ্জিন মানে কয়লা কম লাগবে, তো কমটা উপরে নিচে বেশি, বাস কাটাকাটি করো তুমি অ্যান্সার পাবে। 24-এর সঙ্গে 8 দিয়ে কাটো, 24 3, 3-এর সঙ্গে
তুমি 9 কেটে দাও 3 পাবে, 3 এর সঙ্গে 6 কেটে দাও 2 পাবে, তার মানে 26। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। খুবই সহজ, এইভাবে সাজিয়ে করবে, সম্পর্ক খুঁজে সহজে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ট্রেন 210 মিটার দীর্ঘ একটি সেতু 25 সেকেন্ডে এবং 122 মিটার দীর্ঘ সেতু 17 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। দেখো এখানে দুটি আলাদা আলাদা দেওয়া আছে, ঠিক আছে। এটা নিয়মই হচ্ছে গতিবেগ বের করার নিয়ম, সময়ের পার্থক্য মানে 25 সেকেন্ড, 25 সেকেন্ডে কি যাবে না ট্রেনটির নিজের দৈর্ঘ্য যাবে প্লাস 210 মিটার যাবে, আর একটা আছে 17 সেকেন্ড, 17 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে প্লাস 122 কিলোমিটার যাবে। তো নিয়মই হচ্ছে যদি বিয়োগ করো তাহলে এখানে কত পাচ্ছ, 25 7 8 সেকেন্ড, আর এটা যদি বিয়োগ করো তো এটা কেটে যাবে, এটা বিয়োগ করলে তোমার দাঁড়াচ্ছে 88 মিনিট। তাহলে 8 সেকেন্ডে 88 মিটার যায়, 8 সেকেন্ডে 88 মানে 1 মিনিট, 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে 11 মিটার, তাই না। এবার ট্রেনটি গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা চেয়েছে, ওকে, তাহলে 11 মিটার প্রতি সেকেন্ড আছে, একে 18/5 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে। দেখো 11 আর 18 গুণ করলে 1985 পাই, 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করো, 5 3 15, 4 48, 5 9 45, 39.6, এটাই আসবে, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো? তো এভাবে তুমি খুব সহজে করতে পারো, এছাড়া তুমি মুখে মুখে করতে পারো, ঠিক আছে। আমি তো মুখে মুখে করি, সময়ের পার্থক্য আর ওই দুটির পার্থক্য, ঠিক আছে। সময়ের পার্থক্য 8 সেকেন্ড হবে, আর ওই 210 ও 122 88, তো 8 সেকেন্ডে 88, 1 সেকেন্ডে 11, ব্যাস হয়ে যাবে। নেক্সট, ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয় এক ব্যক্তি 12 মিনিট পর পর বাসটিকে অতিক্রম করলে গতিবেগ কত। দেখো ব্যাপারটা ভালো করে বোঝাই তোমাদেরকে। এখানে বাস 15 মিনিট অন্তর অন্তর ছাড়ে, মানে লোকটি 15 মিনিট অন্তর অন্তরই শুনতে পাবে, ঠিক আছে। কিন্তু 12 মিনিট পর পর শুনতে পাচ্ছে, মানে লোকটি 12 মিনিট এদিকে আসছে আর বাসটি 12 মিনিট এদিকে আসছে, তারপরে শুনতে পাচ্ছে। তার মানে লোকটির 12 মিনিট আর এই বাসটির বাকি থাকে 3 মিনিট সমান, তাই না। বাসটি এখানে 12 মিনিট এসেছে আর 3 মিনিটের পথ বাকি ছিল, তো বাসটির যেটা 3 মিনিট, লোকটির সেটা 12 মিনিট। ভালো করে বোঝো তো, বাসের 3 মিনিট, লোকটির 12 মিনিট সমান, মানে 1:4, এইটা হচ্ছে সময়ের অনুপাত। যদি এটা সময় হয় তো গতিবেগ উল্টে যাবে, বাসের 4 হবে আর লোকটির 1 হবে। এই 4 এর মানটা দেওয়া আছে 16 কিমি গতি, মানে বাসটির গতি হচ্ছে 16, তো 4 এর মান 16, তাহলে 1 এর মান হবে 4, মানে লোকটির বেগ হচ্ছে 4, অ্যান্সার হবে অপশন সি। সহজ না? খুবই সোজা, ঠিক আছে। এছাড়াও তুমি করতে পারো যেটা হচ্ছে নতুন সময় পার্থক্য ইন্টু 16, ঠিক আছে। এটার সঙ্গে এটা কাটলে 4, আর 16কে 4 দিয়ে কাটলে 4। আমি শর্টকাটটা বলেও দিই, ঠিক আছে, আমি শিখিয়েছি তোমাদেরকে, ইউটিউবেই শিখিয়েছি। নতুন ব্যক্তির গতিবেগ বের করার নিয়ম হচ্ছে নতুন সময় ডিভাইডেড, উপরে হবে পার্থক্য, সময় দুটির পার্থক্য হচ্ছে 3, ইন্টু বাসের গতিবেগ গুণ করলেই লোকটির গতিবেগ পেয়ে যাবে। 3 এর সঙ্গে 12 কাটলে 4, 4 এর সঙ্গে 16 কাটলে 4, লোকটির গতিবেগ 4, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দুটি জিন্স ও 3টি শার্টের দাম হচ্ছে 4000 টাকা, আর 3টি জিন্স এবং 2টি শার্টের দাম হচ্ছে 3500 টাকা। একটি জিন্সের দাম কত। দেখো জিন্সের দাম চেয়েছে, তো আমাকে এভাবে লিখতে পারি আমি, 2টি জিন্স প্লাস 3টি শার্ট, এর দাম হচ্ছে কত, 4000 টাকা। বেশ, আর একটা বলেছে 3টি জিন্স প্লাস 2টি শার্ট, দাম কত না 3500 টাকা। এই দুটি তো দেওয়া আছে। আচ্ছা, আমাকে যেহেতু জিন্স বের করতে হবে, তো শার্ট আমাকে একই করতে হবে, তাই না। শার্ট একই করলে এই প্রথমটাকে এক কাজ করো, 6 দিয়ে গুণ করো, 6 লসাগু হচ্ছে, ঠিক আছে। এই যে 3 আর এই যে 2 এর লসাগু 6 হয়, তো প্রথমটা 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 4টি জিন্স প্লাস 6টি শার্ট, 8000 টাকা, ওকে। আর নিচেরটা 3 দিয়ে গুণ করলে 9টি জিন্স প্লাস 6টি শার্ট, 3 দিয়ে গুণ করে দাও, 9 আর 10,500 টাকা, 10,500 টাকা, ঠিক আছে। যদি তুমি উপরটা বিয়োগ করো, নিচেরটা থেকে উপরটা বিয়োগ করো, তো এটা বিয়োগ এটা বিয়োগ, দেখো এটা কেটে যাবে। 9 থেকে 4 বিয়োগ করলে 5টি জিন্স থাকে, 5টি জিন্স সমান 10,000 থেকে 8,000 বিয়োগ করলে 2,500 থাকে, তো 5টি 2,000, তাহলে একটির দাম কত হবে, 500 টাকা, এটাই হবে অ্যান্সার।
একটি জিন্সের দাম 500 টাকা, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা আছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন ও 18 দিনে করতে পারে। এই কাজটি শুরু করে এবং তারা একদিন অন্তর অন্তর কাজ করে, পুরো কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, পারলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। আমি একটা নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম, গুণফলকে ভাগ, যোগফল দিয়ে ভাগ, দিয়ে যে ভাগফল পাবো তাকে 2 দিয়ে গুণ, আর ভাগশেষকে দ্বিতীয়টা দিয়ে ভাগ। ঠিক আছে? আমি জানি না তোমাদের মনে আছে কিনা, যদি মনে থাকে তো এইভাবে করে দাও, কিংবা তোমরা যদি যে নিয়মে জানো সেই নিয়মে এর অ্যান্সার আমাকে বের করে দাও, অপশনে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমরা যারা কেপি মেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা নতুন ব্যাচ আগামী 27 তারিখ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এখানে A to Z ম্যাথ পাবে কেপি মেন্স এর জন্য, 299 টাকা একবার মাত্র খরচ করবে। আর কেপি মেন্স এর অ্যাডভান্স রিলেটেড যত অঙ্ক হয় সমস্ত চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমরা শিখতে পারবে আমার কাছে। তো বেশি সময় নেই কেপি মেন্স এর জন্য, তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, মাঠ হয়ে যাবে, আর মেন্স পরীক্ষাও আমাদের চলে আসবে। তো তাড়াতাড়ি করো, যদি তোমরা মেন্স পরীক্ষা দিতে চাইছো, মানে পাবে এরকম আশা রাখো। ঠিক আছে? প্রিলি খুব অনায়াসে পাস করবে, কাট অফ ক্লিয়ার করবে যদি আশা রাখো, তো এই মেন্স ব্যাচে ভর্তি হতে পারো। মেন্স ব্যাচে 27 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।